সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকের এই খোলা একটা অনুষ্ঠানে আমরা একটা অসম্ভব সুন্দর অনুষ্ঠান করতে চলেছি এবং খুব কৌতূহলোদ্দীপক অনুষ্ঠান হতে চলেছে। এটা অনুষ্ঠানটা হলো যে আমরা এই সাম্প্রতিককালে বাংলাদেশের অশান্তির পরে বিশেষ করে আমরা নানা রকম খবর আমাদের দেশের মিডিয়াতে আমরা লাগাতার দেখছি যে সেখানকার সংখ্যালঘুদের উপর নানা রকম নির্যাতন, প্রায় বলা যায়, অনেকে বলছেন, অনেক অ্যাঙ্কারকে আমি বলতে শুনছি, প্রায় গা শিউরে ওঠার মতো নির্যাতন নাকি সেখানকার সংখ্যালঘুদের উপরে চলছে। তো আমরা পুরো বিষয়টিকে জানার জন্য একেবারে বাংলাদেশ থেকে, এবং বলা যেতে পারে এই ঘটনার উৎসস্থল যেটা এপিসেন্টার বলা যায়, প্রায় সেই চট্টগ্রাম থেকে আমরা দুজন সম্মানীয় অতিথির কাছ থেকে এই বিষয়টিকে জানার চেষ্টা করব যে ওখানকার সংখ্যালঘুরা কেমন আছেন, কি পরিস্থিতিতে আছেন, তারা কি চাইছেন, তাদের চাওয়া পাওয়া সমস্ত কিছু নিয়ে। দুজন যে অতিথি রয়েছেন, সম্মানীয় অতিথি, তাদের আমি নাম বলি। একজন হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গণমাধ্যম বিভাগের ডক্টর রাজীব নন্দী। আরেকজন ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, যিনি বাংলাদেশের একজন সাংস্কৃতিক কর্মী এবং নামী সঙ্গীত শিল্পীও বটে, এবং একই সঙ্গে তিনি ওখানকার যে অধ্যক্ষ অগ্নিবীণা কালচারাল স্কুল ফেনী এবং ইনচার্জ চারণ সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশ। দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে আপনার স্বাগত জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকে। আপনাদের নমস্কার। আমি প্রথমে ইন্দ্রাণীতির কাছে আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ধন্যবাদ রাজীব। আমি প্রথমে ইন্দ্রাণীতিকে সুযোগ দেব বলার জন্য যে ইন্দ্রাণীতি, আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন পেশায় যারা রয়েছেন, বিশেষ করে সংখ্যালঘু, এবং আমি বিশেষ করে আপনার কাছে শুনতে চাইব সংখ্যালঘু মহিলাদের কথা। তাদের উপর নির্যাতনের অনেক খবর আমরা এখানে পাচ্ছি। যে খবরগুলো সত্যি কি মিথ্যে আমরা জানি না, বরং ফ্যাক্ট চেকিংয়ে আমরা অনেক রকম কন্ট্রোভার্সিয়াল কথাও পাচ্ছি। যেমন আমি সম্প্রতি একটি ফ্যাক্ট চেকিং সংস্থা, তথ্য পরীক্ষক সংস্থা, তাদের একটা রিপোর্ট পেলাম, যেটা তাদের নাম রিউমার স্ক্যানার। তারা বলছে যে প্রায় 13টি বড় খবর একেবারে ফেক ছিল। আমি এরপরে রাজীবের কাছেও বিষয়টা নিয়ে আসবো। আমার প্রশ্ন হচ্ছে যে এই হিন্দুরা, সংখ্যালঘুরা এবং সংখ্যালঘু মহিলারা বাংলাদেশে এই মুহূর্তে ঠিক কেমন আছেন? ধন্যবাদ সুব্রতদা, আজকে এই অনুষ্ঠানটাতে আমাকে কিছু বলবার জন্য, সুযোগ দেওয়ার জন্য। বিশেষত ভারতীয় গণমাধ্যমে বেশ কিছু সময় ধরে যে সমস্ত তথ্য এবং খবরগুলো আসছে তার প্রেক্ষিতে আসলে আমাদের কিছু বলার আছে, সেই সুযোগটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো আপনারা তো জানেন যে গত 5ই অগস্ট আসলে বাংলাদেশে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী যে সরকার ছিল, সেই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটে, এবং তার পরবর্তী সময় ধরে, মানে 5 অগস্টের পরে আজকে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ, তাহলে এই বড় সময় ধরে কিন্তু একটা ক্রান্তিকালের মধ্যে আমরা আসলে আছি, যেখানে অনেকগুলো ঘটনা ঘটছে, অনেকগুলো বিবরণ শোনা যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে বলতে চাইছি যেটা, যে বাংলাদেশে আসলে সংখ্যালঘু যারা, তাদের উপরে তো আসলে একটা সম্প্রদায়গত ভাবেই তাদের উপরে কিছু নির্যাতন, নিপীড়নের ঘটনা এটা কিন্তু আসলে ঘটে এসছে। তাহলে এই সময়টাই, বিশেষত 5 অগস্টের পরে যে কথাগুলো আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন, যে রিমোট স্ক্যানারে আপনি দেখেছেন যে এখানের মধ্যে অনেকগুলো তথ্যই আসলে ভুল, যেগুলো অপপ্রচার, ভুয়া সংবাদ, এবং এইগুলো আমরাও কিন্তু খেয়াল করছি। তো এই যে খবরগুলো যেগুলো আমরা দেখছি, আর বর্তমানে আমরা যে পরিস্থিতিটার মধ্যে আছি সেটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। হ্যাঁ, এটা ঠিক, সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে একটা প্রচন্ড উদ্বেগ, আসলে কি হতে চলেছে, কিংবা একটা আতঙ্ক কাজ করছে। এই নিরাপত্তাহীনতা যেটা, সেই নিরাপত্তাহীন পরিবেশটা কিন্তু তারা মানে উপলব্ধি করছে। কিন্তু এখানে তাদের উপরে যে নিপীড়নটা কিংবা নির্যাতনটার কথা যতটুকু আসলে গণমাধ্যমগুলো, বিশেষত ভারতীয় গণমাধ্যমে যেভাবে প্রচারিত হচ্ছে, আসলে বাস্তবে সেটা ঠিক নয়। তো সেই জায়গাটা থেকে আমি এটাই মনে করি যে সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতার বিষয়টা আছে। আবার এই নিরাপত্তাহীন জায়গা থেকে আপনারা হয়তো শুনে থাকবেন, আমাদের বাংলাদেশেও গত 3-4 দিন ধরে কয়েকটা জায়গায় বিচ্ছিন্নভাবেই হিন্দুদের পক্ষ থেকে কিছু সমাবেশ কিংবা প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে, যেখানে ভারতীয় গণমাধ্যমে এই সমস্ত অপপ্রচার কিংবা ভুল তথ্য প্রচারের জন্য আজকে হিন্দুদের অবস্থাটা যে কিছুটা জায়গা থেকে মানে তারা যে শঙ্কিত এবং তাদের অবস্থাটাকেই আরো খারাপ দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম কিছু প্রতিবাদও কিন্তু আমরা দেখেছি। আমি দেখেছি এর মধ্যে ফেনীতে এবং উত্তরবঙ্গের আরেকটি জেলায়। তো এখানে কিন্তু এরকম সমাবেশগুলো হচ্ছে।
তো ফলে হিন্দুদের মধ্যে একটা অংশ কিন্তু আমরা বুঝতে পারছি যেটা, যে এই পরিবেশটা যদি থাকে, যে এরকম একটা আতঙ্কের পরিবেশ এবং সেই আতঙ্কের মধ্যে অনেক কিছু হচ্ছে, এটা যদি থাকে তাহলে এটা আসলে এখানকার হিন্দুদের জন্য আবার একটা বড় দুঃসংবাদ কিংবা মানে একটা আশঙ্কার জন্ম দেবে, এটা আমি মনে করি। আমি যেটা আপনার কাছে আরেকটু স্পেসিফিক জানতে চাইবো সেটা হচ্ছে যে সাধারণত এই ধরনের গোলযোগের সময়, এই ধরনের একটা অশান্তির সময় মহিলারা রাস্তাঘাটে বেরোতে তাদের অসুবিধা হয়। যুদ্ধ বিগ্রহের সময় তো সব থেকে বেশি শিকার হন তার মহিলারা, সব থেকে বেশি বলি হয় মহিলাদের। তো আমি বলছি যে আপনারা মহিলারা বা আপনি যে সমস্ত আপনার পেশাগতভাবে যে সমস্ত মেয়েদের সঙ্গে মেলামেশা করেন, তরুণী বা যারা কম বয়সী কিশোরী, তারা কি কখনো কোনো রকম আগের চেয়ে কোনো রকম কিছু বেশি নিরাপত্তাহীনতা আপনি দেখছেন তাদের মধ্যে? তারা রাস্তাঘাটে বেরোতে পারছে না বা কোথাও কোনো রকম অসুবিধা হচ্ছে? বাস্তব পরিবেশটার মধ্যে আসলে পার্থক্যের জায়গাটা খুব বেশি নেই, যেটা সুব্রত আপনাকে আমি বলছিলাম। বাস্তব পরিবেশটা কিন্তু একই যে চাপ সেটা হিন্দু সম্প্রদায়ের উপরে আছে, কিন্তু যেটা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে একটা অন্তরালের বিষয়, যে যেই আতঙ্কের পরিবেশটা আছে সেই আতঙ্কের পরিবেশটা কিন্তু মানুষকে আরো অনেক বেশি মানে আরো বেশি একা নিঃসঙ্গ কিংবা আরো বেশি সন্দিহান এরকম করে তুলছে। কিন্তু বাস্তব পরিবেশটা যেটা বলা হচ্ছে, যেমন কিছুদিন আগে আমরা শুনলাম যে এখানে নাকি বাংলাদেশে হিন্দু মহিলারা শাখা সিঁদুর পরে বেরোতে পারছেন না, কিন্তু বাস্তবতা, আমি তো পথে আসলাম কিংবা চট্টগ্রাম থেকেই আমি কথাগুলো বলছি, চট্টগ্রামে হিন্দুদের সংখ্যাটা একটা রাজীব চট্টগ্রামের, ফলে এখানে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরতে পারছেন না, পরিস্থিতিটা কিন্তু মোটেই এমনটা নয়। তো সুব্রতদা, বাস্তব কথা হচ্ছে এটা, যে যেই ঘটনাগুলো আসলে বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটছে না সেটা কিন্তু নয়। 5ই আগস্টের পরে কিন্তু অনেকগুলো সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা, নির্যাতনের ঘটনা, যেগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আমরা জানি এগুলো সত্য। কিন্তু এই সাম্প্রদায়িক যে হামলা নিপীড়ন গুলো হচ্ছে, সেই সাম্প্রদায়িক হামলা নিপীড়নের যে সংখ্যা, সেটা কিন্তু পূর্ববর্তী সময়ের যে গভর্নমেন্ট আমাদের ছিল, আওয়ামী গভর্নমেন্ট, সেই আওয়ামী গভর্নমেন্টের সময়কালে যে সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনাগুলো সেখানে চাইতে কিন্তু খুব বেশি নয়। তাহলে এইটাই আমাদের জন্য একটা দিক, যে এখন বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত আছেন তারা অতীতেও যেই চাপটার মধ্যে ছিলেন, উদ্বেগের মধ্যে ছিলেন, এখনো কিন্তু সেই উদ্বেগটা আছে। এটা একটু বেড়েছে যেহেতু এই প্রচারগুলো আছে, যে যেহেতু আসলে এখন আওয়ামী গভর্নমেন্ট ক্ষমতায় নেই, ফলে আমাদের দেশটা আসলে মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে। এই ধরনের প্রচারগুলো, যেগুলো আপনি জানেন যে অনেকগুলো গণমাধ্যমে এরকম প্রচারিত হচ্ছে, ফলে এই পরিবেশের একটা প্রভাব কিন্তু আমাদের এখানেও আছে। দেখুন, মানে 5th আগস্টের পরে যেটা আপনি একটা বিবৃতির কথা উল্লেখ করলেন, যারা আমরা বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় থেকে আসা আমরা যারা এখানে আছি, কজন আমরা মনে করছি যে এই বিবৃতিটা আমাদের দিক থেকে দেওয়া দরকার, সেই জায়গাটা থেকে আমরা এই বিবৃতিটা দিয়েছি। সেখানে আমরা উল্লেখ করেছি যে 5th আগস্টের পর থেকে আমরা প্রথমত দেখি যে 5th আগস্টের দিন থেকেই আমাদের দেশে একটা দাঙ্গা পরিস্থিতি, দাঙ্গা না ঠিক একটা সাম্প্রদায়িক হামলা, দাঙ্গা তো বলা যাবে আসলে যখন পারস্পরিক একটা হামলা বিষয়টা হয়। তো ওই সময়টাতে কিন্তু একটু 5th আগস্ট থেকেই আমি দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাতে নেতৃত্বে আসলে এই গণ অভ্যুত্থানটা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা হয়। তো সেই দিন থেকেই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, মাদ্রাসার ছাত্ররা, তারা কিন্তু মন্দির পাহারা দেওয়ার জন্য এগিয়ে আসে। এবং আমরা উল্লেখ করেছি সেই বিবৃতিতে, খেয়াল করবেন যে এইবারের যে দুর্গাপুজো গেল গত অক্টোবরে, সেই অক্টোবরে দুর্গাপুজোয় আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু একটা নিরাপত্তার চেষ্টা তারা সর্বোচ্চ ভাবে নিয়েছেন, এবং সেটার জন্য আমরা কিন্তু বলেছি এটা একটা ভালো দিক, যেটা হিন্দু সম্প্রদায়ভুক্ত জনগণের মধ্যে একটা আস্থা এই সরকারের প্রতি কিংবা এই গণ অভ্যুত্থানের প্রতিও একটা আস্থা তৈরি করবে। সাম্প্রতিক সময়ে যে বিষয়টা ঘটেছে, চিন্ময় কৃষ্ণ বিশ্বাস দাস তাকে নিয়ে যে ঘটনাটা আপনি জানেন, কিংবা এই ঘটনার বিস্তারিত জায়গাটার মধ্যে আমরা যাব না। এই ঘটনার সময়কালে আপনি খেয়াল করবেন যে চট্টগ্রামে একজন আইনজীবী, তার নাম সাইফুল আলম, সেই সাইফুল আলম আলিফ আইনজীবী, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এবং সেই হত্যাকাণ্ডের আগে পরের যে ঘটনা এখানে ছিল, সেই আগে পরের ঘটনাগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এখানে সেদিন একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালত প্রাঙ্গণে হাজির করা হলো, তখন হাজার হাজার হিন্দু ভক্ত কুল তারা সেখানে হাজির হলো। স্বাভাবিকভাবেই আদালত প্রাঙ্গণে ওইখানে যখন একজন এরকম
তোলা হয়, কাঠগড়ায় যখন তোলা হয় বিচারের প্রক্রিয়াধীন, তখন কিন্তু সেখানে এভাবে সমাবেশ করে জনসমাগম সেটা কিন্তু সম্ভব নয়, মানে এটা কিন্তু করা যায় না। কিন্তু আমরা দেখলাম পুলিশ প্রশাসন তারা কিন্তু এটা হতে দিলেন, মানে এই যে সমাবেশটা হলো সেটা কিন্তু হলো প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়লো তার ভক্ত বৃন্দ, এবং তারপরেই একটা যখন পুলিশ তাদেরকে সরাতে গেল তারাও এই জায়গাটা থেকে তাদের যে আবেগ সেটা থেকে তারা কিন্তু মানবী আচরণ করলো। এবং সেই দিন আমরা দেখলাম যে চট্টগ্রামে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হলো। এইবার আমি কিন্তু শব্দটা ব্যবহার করছি, দাঙ্গা। যেদিন আমরা দেখলাম যে ভক্তবৃন্দ তারা কিন্তু তাদের মধ্যে একটা অংশ তারা কিন্তু জয় সিয়ারাম এই শব্দ উচ্চারণ মানে এই স্লোগানটা দিয়েই তারা কিন্তু আক্রমণ করলো, পুলিশের উপর আক্রমণ করলো এবং সেখানে একটা ঘটনা হলো। তাহলে এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটাতে আমি মনে করছি না যে এখানে সরকারের একটা ভূমিকার পরিবর্তন হয়ে গেছে, আমি এটা মনে করছি না। কিন্তু সরকার যদি এই পুরো বিষয়টার যে সেন্সিটিভিটি সেটা বিবেচনায় নিয়ে প্রথম থেকেই বিষয়টাকে একটা কড়া নজরদারির মধ্যে রাখতেন, সমস্ত পক্ষগুলো দেখে একটা যেটাকে আমরা বলবো যে একটা মানে দেশ পরিচালনায় কিংবা এরকম পরিস্থিতিগুলো সামাল দেওয়ার ক্ষেত্রে যে পারদর্শিতা সেটার পরিচয় যদি দিতেন, তাহলে এরকম একটা ঘটনা বোধহয় অ্যাডভোকেট সাইফুল আলম তিনিও তারও এরকম নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতো না। এবং তারপরেই আমরা দেখলাম যে হিন্দু সম্প্রদায়ভুক্ত বিশেষ করে যারা হরিজন তাদের একটা বড় অংশ তাদেরকে ধরে নেওয়া হলো, তাদের নামে মামলা হলো। এবং আমরা খবর পেয়েছি এদের মধ্যে কিছু ব্যক্তি আছেন এমন যারা আসলে ওই সময়টাতে ওখানে উপস্থিতি ছিলেন না, তারা তার কাজের জায়গাতেই ছিলেন। ফলে এই হরিজন যারা আপনি জানেন যে এরা আসলে আর্থিকভাবে অনেক বেশি দরিদ্র এই মানুষগুলো, এবং এদের পক্ষে কিন্তু এখন আইনজীবী দাঁড়াবে পরিস্থিতিটা কিন্তু এই জায়গাটাতে এখন আর নেই। মানে এই অ্যাডভোকেট সাইফুল আলমকে ইসলামকে হত্যার মধ্য দিয়ে একটা যে পরিবেশ তৈরি হলো সেটাতে কিন্তু এই বিভাজনটা আরো অনেক বেশি কঠিন হয়ে গেল। তো ফলে এই যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যেটা যিনি মানে এদের যে জায়গাটাতে মনোযোগ দেওয়া দরকার ছিল, যে চিন্ময় কৃষ্ণ দাস তার নামে যখন একটা মামলা হলো এবং মামলার পরে যখন তার নামে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হলো, তার আগে কিন্তু সরকারকে অবস্থানটা পরিষ্কার করা উচিত ছিল জনগণের সামনে যে কি আসপেক্টে আসলে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই বিষয়টাকে স্পষ্ট না করে যখন এর পরবর্তী ধাপগুলোতে যাওয়া হলো, স্বাভাবিকভাবেই যে আতঙ্কের পরিবেশ, যে উদ্বেগের পরিবেশ, যে বিভক্তির পরিবেশ, সেখানে কিন্তু সুযোগ সন্ধানী যে সমস্ত পক্ষগুলো থাকে তারা কিন্তু একটা ঘটনা ঘটাতে পারলো বলে আমি মনে করছি। ফলে এই যে ঘটনায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এর পরপরই গত কিছুদিন আগে আমাদের এখনকার যে এক্সিস্টিং ডক্টর মোহাম্মদ ইউনূস তার সভাপতিত্বে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সভা হলো। সেখানে পরামর্শ চাইলেন ডক্টর ইউনূস এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো তাদের প্রধানদেরকে নিয়ে বসলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ মানে ছাত্রদের একটা অংশকে নিয়ে বসলেন, তিনি মতামত চাইছেন, পরামর্শ চাইছেন। কিন্তু এই ঘটনার আগেই যদি সরকার সমস্ত জনগণের বিভিন্ন অংশ, বিশেষ করে যারা মানে জনসম্পৃক্ত, তাদের কাছে যদি বিষয়টা জানতে চাইতেন, তাহলে হয়তো এই ঘটনাটা এড়ানো কিছুটা সম্ভব হতো, এটা আমি মনে করি। আপনি একটা শেষ আপনার কাছে যেটা আপনারা যেটা প্রশ্ন রাখবো সেটা হচ্ছে যে আপনারা বিবৃতিতে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে মনে রাখতে হবে কিছু ধর্মীয় সংগঠন মানেই এই দেশের সমগ্র হিন্দু সম্প্রদায় নয়। হ্যাঁ, তার মানে এই যে গন্ডগোলটা হয়েছে সেই গন্ডগোল থেকে বৃহত্তর হিন্দু সমাজকে কি আপনারা একদম আলাদা করে ফেলছেন? মানে মনে হচ্ছে যে এটা একটি কোনো বিশেষ একটি সম্প্রদায়ের একটি আন্দোলনকে আমরা সামগ্রিকভাবে হিন্দু সম্প্রদায়ের অস্থিরতা হিসেবে দেখছি। প্রথমত মানে বিবৃতিতেই আমরা উল্লেখ করেছিলাম, আমি আবার একটু কথাটা আনছি, সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম সাম্প্রদায়িক হামলাটা হয় মানে স্বাধীন বাংলাদেশে এসে সবচেয়ে বড় যে হামলাটা হয় 1992 সালে, যেবার বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়, সেই সময়টাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক দাঙ্গাটা বাংলাদেশে ঘটে। এরপর হয় 2001 সালে। 2001 সালে যখন আওয়ামী লীগের পরাজয় হয় এবং বিএনপি ক্ষমতায় আসে, সেই ইন্টারিম সময়টাতে মানে তখন তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়টাতে আরেকটা সাম্প্রদায়িক হামলা হয়। এবং আমরা লক্ষ্য করেছি যে এরকম সাম্প্রদায়িক হামলাগুলো একটা রাজনৈতিক পট পরিবর্তন যখন হচ্ছে তখন কিন্তু এই বিষয়গুলো ঘটে। তাহলে ধরুন যে আমাদের দেশে আমি যেটা প্রথমেই উল্লেখ করেছিলাম যে সাম্প্রদায়িক যে হামলা সেটার সাথে কিন্তু একটা সাম্প্রদায়িক পরিবেশের যেরকম সম্পর্ক থাকার কথা, সেটা চাইতে এখানে বড় রাজনৈতিক স্বার্থ
সেটাই কিন্তু অনেক প্রধান বলে আমরা মনে করি। ফলে যখনই একটা নির্বাচনের সময় আসে তখনই কিন্তু এরকম দাঙ্গার পরিস্থিতিগুলো আমাদের দেশে আমরা দেখেছি। এবং আপনি খেয়াল করবেন আমাদের দেশে আর দুটো ঘটনা, একটা হচ্ছে 2012 সালে কক্সবাজার সংলগ্ন রামু এলাকায় একটা বৌদ্ধ বিহার, সেটার উপরে হামলা করা হয়, এবং 2016 সালে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিমনগরে একটা সাম্প্রদায়িক হামলা হয়। এবং এই সমস্ত হামলাগুলোর সাথে তৎকালীন ক্ষমতাসীন যে সমস্ত তৎকালীন সরকারের ক্ষমতাসীন যারা ছিলেন তাদের কিন্তু একটা সম্পর্ক সংযোগ ইন্ধন সেটা কিন্তু রয়েছে। তাহলে এখন দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই যে হিন্দুদের উপরে যে হামলা নির্যাতন, যেটা একটু প্রাসঙ্গিক ভাবে বলে রাখা যায় যে 2013 সাল থেকে 2022 সাল পর্যন্ত হিন্দুদের বাড়ি ঘরের উপর হামলা, জমি দখল, তাদের বসত বাড়ির উপর হামলা, এগুলোর জন্য প্রায় 4,000-এর কাছাকাছি, 4,500-এর মতো এরকম ঘটনা আছে, যে ঘটনাগুলো একটারও বিচার হয়নি। তাহলে এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোতে বিশেষ করে প্রান্তিক এলাকায় যে সমস্ত হিন্দু জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন তাদের কিন্তু একটা চরম নিরাপত্তাহীনতায় কিন্তু তারা ভোগেন। তাহলে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্য দিয়ে তার পাশে দাঁড়ানো আসলে কি এই সম্প্রদায়ভুক্ত মানুষের একই বিষয় কিন্তু আমাদের পাহাড়ে যে সমস্ত জনগোষ্ঠী বাস করেন তাদের ক্ষেত্রেও সত্য, যে এই পরিস্থিতি তাদের পাশে দাঁড়াটা কারা। তাহলে আমরা দেখেছি 2021 সালে যখন দুর্গাপুজোর সময়ে কুমিল্লায় একটা ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে আবার এরকম একটা সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। সেই সময়টাই ইসকনের যিনি এখনকার কথিত নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তাকে কেন্দ্র করে তখন তিনি কিন্তু প্রথমত হিন্দুদেরকে সেই সময়টাতে এই বিষয়টা রুখে দাঁড়ানো কিংবা এই বিষয়গুলো তখন উনি আওয়াজ তুলতে থাকেন, এই কথাগুলো বলতে থাকেন। এবং তখন থেকে আমরা খেয়াল করতে থাকি এখানে যে হিন্দুদের যে সমাবেশগুলো হচ্ছে সেই সমাবেশগুলোতে কিন্তু হিন্দু জনগণ তারা কিন্তু যাচ্ছে। খেয়াল রাখতে হবে যে এখানে দীর্ঘদিন ধরে হিন্দু জনগণের উপরে যে নিপীড়ন, যেটার কোনো সঠিক বিচার তারা কোনো সরকারের কাছ থেকে পায়নি, তারা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এই সমস্ত সংগঠনগুলোর সাথে কিন্তু যুক্ত হয়েছে। এবং এই সংগঠন যে দাবিগুলো তুলেছে সেই দাবিগুলো সবগুলোর সাথে নয়, বেশিরভাগ দাবির সাথে কিন্তু তারা একমত এই হিন্দু সম্প্রদায়ের মানুষ। ফলে একটা নিজেদের অস্তিত্ব টেকানোর জন্য যখন এই হিন্দু সম্প্রদায়ের মানুষ এই সংগঠনের কাছাকাছি গেছে এবং সেই সংগঠন কিন্তু দাবি করেছে যে বাংলাদেশের এতজন হিন্দু কিংবা বেশিরভাগ হিন্দু আসলে তাদের সমর্থন করছে। ফলে আমরা এই জায়গাটাকে কিন্তু মানে এটাকে আমি এই জায়গাটাকে আমরা ইন্ডিকেট করতে চাইছি যে বাংলাদেশের যে দীর্ঘ সময় ধরে যে এখানকার যে সাম্প্রদায়িক হামলা সেটা বন্ধ না করবার যে ফলাফল সেটা হচ্ছে হিন্দুদের মধ্যেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই ধরনের সংগঠন, যেই সংগঠনগুলো কখনো কখনো একটা সাম্প্রদায়িক উস্কানি কিংবা একটা সাম্প্রদায়িক হুঙ্কার যেটা হচ্ছে সেই বিষয়গুলোতে কিন্তু হিন্দুদেরকে যুক্ত করে ফেলা হচ্ছে। তাহলে সাধারণ ধর্মপ্রাণ হিন্দু তারা কিন্তু বুঝে হোক না বুঝে হোক তারা এই যে একটা চক্র কিংবা এই যে একটা বিষয় সেটার সাথে আটকে যাচ্ছে। ফলে আমরা এই জন্যই কথাটা বলেছি বাংলাদেশের কয়েকটা সংগঠন, হিন্দু নামধারী সংগঠন, সেটা মানেই কিন্তু বাংলাদেশের সমস্ত হিন্দু সেটা কিন্তু নয়। তাহলে তাদের যে বিবেচনা, হিন্দুদের এখানকার যে বিবেচনা, সেই বিবেচনাটা নিতে হবে এবং সেইখানে ক্ষমতাসীন যে সমস্ত সরকারগুলো এতদিন ধরে শাসন করেছে বাংলাদেশে ৭১-এর পর থেকে, তাদেরও দায় দায়িত্ব সেটা কিন্তু নিতে হবে, আমরা এটা মনে করি। চমৎকার চমৎকার, খুব সুন্দর বললেন আপনি। আমি এবার রাজীবের কাছে আসবো। রাজীব, তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। আমি তোমার কাছে, তুমি যেহেতু গণমাধ্যম সম্পর্কে বিশেষজ্ঞ, আমি তোমার কাছে বিশেষ করে এই গণমাধ্যমের ভূমিকা, আমি জানি তুমি সারা পৃথিবীর সমস্ত সংবাদপত্র এবং অন্যান্য সংবাদ মাধ্যমের স্ক্যান করো এবং সেগুলো সম্পর্কে একদম ওয়াকিবহল। তো আমি রিউমার স্ক্যানার সম্পর্কে প্রথমে যে কথাটি বললাম মুখবন্ধে, যে সেখানে দেখা গেছে অন্তত 49টি সংবাদ মাধ্যমে তারা আইডেন্টিফাই করেছে যে তারা এই ধরনের ফেক নিউজ, ভুয়ো সংবাদ তারা প্রচার করেছে। এবং সেখানে কি কি ধরনের ফেক নিউজ বাংলাদেশ সম্পর্কে ভারতীয় সংবাদ মাধ্যমে আসছে, এটা যদি তুমি একটু যদি আমাদের বলতে বলো। আমি দু একটা যেমন পেয়েছি খবর যে অনেক পুরনো ভিডিও দেওয়া হয়েছে, বা যেখানে মুসলিম সম্প্রদায়ের লোককে মারা হচ্ছে সেটা হিন্দু বলে চালানো হয়েছে। পূর্ব বর্ধমানের একটি খবর আমরা পেয়েছি যেখানে পূর্ব বর্ধমানের একটি ভিডিওকে বাংলাদেশের ভিডিও বলে চালানো হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, এটি কিন্তু সত্য, এটি কিন্তু তথ্য ঠিক, কিন্তু রিপাবলিক বাংলার একজন উপস্থাপক যেভাবে উপস্থাপন করে সেই উপস্থাপনের ঢংটাই কিন্তু মিথ্যা। এটাকে বলা হয় সুগার কোটেড রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমি ছুরি দিয়ে এমন ভাবে মারছি যে ছুরি আবার চিনি দিয়ে মেশানো।
অর্থাৎ এই ছুরি আমি গিলতেও পারছি না, আবার এই ছুরি জমা করতে পারছি না। আমি আমরা দুজনেই সংবাদ মাধ্যমের নাম না করে একটু রাজু তোমাকে ইন্টারাপ্ট করছি যে এখানে একটা এই রিউমার স্ক্যানারেরই একটা তথ্যে আমি দেখতে পাচ্ছি একটা জায়গায় যে যখন ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন, তারপরে একটি ভারতীয় সংবাদ মাধ্যমে দীর্ঘক্ষণ সংবাদ চালানো হলো যে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ফ্রান্সে পালিয়ে গেছেন। পরবর্তীকালে আমি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানলাম তিনি সেই দিনই সরকারি মিটিং করেছেন বেশ কয়েকটি। অতএব এটা এখানে প্রচুর লোক দেখেছেন। আমি দেখলাম যে কোথায় কোথায় মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে সেই ছোট্ট অংশটি যখন তারা ইউটিউবে পোস্ট করেছে, কয়েক মিলিয়ন। এরকম আরো অনেক তথ্য যে ইউনূস সাহেব অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি, এরকম তথ্য পাওয়া গেছে, যেটা তার পুরনো ছবি দেওয়া হয়েছে, দিয়ে দেখানো হয়েছে। এইরকম বিভ্রান্তিকর বিভিন্ন প্রচার করা হয়েছে, যাকে আমরা সাধারণভাবে বলি যে আমাদের দেশের গদি মিডিয়া, কর্পোরেট পরিচালিত মিডিয়া, যেটা মোদীর নামের সঙ্গে গদি মিলিয়ে এবং বোধ কথাটা হিন্দিতে কোলে বসে, মানে ল্যাপটপ মিডিয়া যেটাকে বলা হয়। তো এই রকম কোন তোমরা তথ্য ওখানে কি প্রতিক্রিয়া তৈরি করে, বাংলাদেশে কি প্রতিক্রিয়া তৈরি করে, বিশেষ করে হিন্দু সমাজে? আমি বলতে চাইছি হিন্দু সমাজে, কারণ যেটা আমি একটু আগে যেটা শুনছিলাম যে যেটা সমাধি বলছিলেন যে খুবই হিন্দু, এটা কি প্রতিক্রিয়া তৈরি করে? তুমি গণমাধ্যমের এই গণমাধ্যমের একজন শিক্ষক না, শুধু ভারতে আমার প্রচুর বন্ধু আছে যারা সাংবাদিক, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজের টিচার। আমি ভারতের বেশ কয়েকটি রাজ্যে এত ওয়ার্কশপ করেছি গত 2 বছর, এত চমৎকার একটা সম্পর্ক নির্মাণ করেছি, কিন্তু 5ই আগস্টের পর আমাকে মুখোমুখি হতে হয়। এক, রাজীব তোমরা সিকিউর আছো এখন বাংলাদেশে? 2, বাংলাদেশি হিন্দুদের কি গণহত্যা করা হতো? এমনকি গতকালকেও আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হয়েছে চট্টগ্রামের একজন উপাচার্যের পদত্যাগকে কেন্দ্র করে। তো এই প্রশ্নটা আমি একটা যেটাকে বলা হয় অটো রেসপন্স করার মতো, আমি একটা অটো রেসপন্সের একটা মেসেজ লিখে রেখেছি। কি মেসেজটা হচ্ছে এরকম দাদা, সেটা হচ্ছে কি, এখানে যা ঘটে, সত্যি কথা কি যে ভারতীয় গণমাধ্যম, বেশিরভাগ গণমাধ্যম এবং ভারতের মূলধারার গণমাধ্যম এবং আপনাদের যে একটা ভারতীয় শাসক দলের মদতপুষ্ট যেটা বিরাট আইটিস আছে, যাতে আমরা হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের কর্মী বলি, তাদের একটা বড় ব্যাপার কাজ করে। সকালবেলা ঘুম থেকে উঠেই মানুষের মনন, মানুষের চিন্তা, মানুষ কি নিয়ে ভাববে সেটার এজেন্ডাকে চেঞ্জ করে দেওয়া। আমরা দেখছি গত পরশুদিন লক্ষ লক্ষ কৃষক দিল্লি ঘেরা করছে, সেটা কিন্তু আমরা বিজেপির একটা সেলই আছে, এটা বিজেপির একটা সেল আছে, কিন্তু আমরা রিপাবলিক বাংলা আনন্দবাজারের ফ্রন্ট পেজে সেভাবে এনডিটিভিতে পাই না। যেভাবে চট্টগ্রামের একটা হিন্দু মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলে একটা ভুয়া সংবাদকে যেভাবে আমরা টিআরপিতে দেখছি। ছোট একটা উদাহরণ দিই, ভারতের দিল্লি থেকে সাংবাদিক শ্রুতি মেনন আমাকে যথেষ্ট উদ্বিগ্ন নিয়ে উনি আমাকে একটা পার্সোনাল মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে 8 আগস্ট। উনি আমাকে বলেছেন যে রাজীব, চট্টগ্রামে নবগ্রহ বাড়ি আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে, এরকম একটা ইনফরমেশন আমরা হোয়াটসঅ্যাপের এক্সে দেখতে পাচ্ছি, টুইটারে দেখতেছি। তো আমি যতটুকু জানি তো তোমার বাড়ি চট্টগ্রাম এবং তুমি এটাই আশেপাশে থাকো, তো কি আমি বিবিসি দিল্লি ফ্যাক্ট চেকিং কাজ করি, তুমি কি আমাকে একটু জানাবে? আমার বাসা থেকে নবগ্রহ বাড়ির দূরত্ব হচ্ছে হাঁটা পথে 7 মিনিট। আমি সাথে সাথে গিয়ে ঘুরে আসলাম, দেখলাম নবগ্রহ বাড়ি অক্ষত আছে। দক্ষিণ চট্টগ্রামের একটা ভিডিওকে ভারতীয় রিপাবলিক টিভি তারা ব্রেকিং নিউজ দিয়েছে যে চট্টগ্রামে নবগ্রহ বাড়িতে আগুন। কিন্তু দেখুন আপনি, আমি একটু আগে যেটা বলেছি ম্যাল ইনফরমেশনের কথা, আগুন কিন্তু ছিল, সেটা দক্ষিণ চট্টগ্রামের অন্য একটা জায়গায় আওয়ামী লীগের নেতার কার্যালয়ে, কিন্তু সেটাকে রিপাবলিক বাংলা টিভিতে গিয়ে হয়ে যাচ্ছে কি নবগ্রহ বাড়ি ভাঙচুর। তার মানে ঘটনা ঘটছে তিল, কিন্তু তিলকে তালে পরিণত করা হচ্ছে। এভাবে আমরা দেখছি যে রিউমার স্ক্যানার যে কাজগুলো করেছে এটা একটা ঐতিহাসিক কাজ, এবং রিউমার স্ক্যানার যে কাজগুলো করেছে সেটা একটা ঐতিহাসিক কাজ। রিউমার স্ক্যানার ধরে ধরে কেস স্টাডি করে দেখিয়েছে, প্রায় 40টা সংবাদ কেস স্টাডি করে দেখিয়েছে, এনডিটিভি, আনন্দবাজার, সংবাদ প্রতিদিন, এবং এখানে কিছু ব্যক্তিগত টুইটার এবং জাগো হিন্দু পরিষদ, আরএসএস থেকে শুরু করে আরো অনেক ফেসবুক পেজ থেকে, হ্যাঁ তারা তুমি যে কথাটা বললে, এক্স এর কথা বললে, সেই এক্স এর একটু আমি দর্শকদের ইনফরমেশনটা দিয়ে রাখতে চাইছি যে এক্স মাধ্যমে শুধু আগস্ট মাসে 13টা ভিন্ন ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে বলে আমাদের কাছে যে রিউমার স্ক্যানারের যে খবরটা, যে রিপোর্টটা এসছে তাতে বলা হয়েছে। দাদা এখানে আমি একটা বিষয় বলে রাখি, আবার আলোচনাটা আবার খণ্ডিত হয়ে যাবে না হলে, যে 5ই আগস্টের পর কিন্তু এর আগে উচ্চারিত হয়েছে যে বাংলাদেশের মাইনরিটিরা আক্রান্ত কিনা, যেভাবে বার্মা, ভারত, ফিলিস্তিন, কাশ্মীরের সংখ্যালঘুরা আক্রান্ত হয়, বাংলাদেশ কিন্তু সারা পৃথিবী জুড়েই কিন্তু ওরকমই একটা স্টেট যেখানে তাদের সংখ্যালঘুরা সংখ্যাগুরু দ্বারা শাসিত হতো। কিন্তু 5 আগস্টের আওয়ামী লীগ শাসনের পতনের পর এটি বেশি বলা হচ্ছে। কেন বলা হচ্ছে এবং কারা বলা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের মাইনরিটি নিয়ে প্রকৃত সত্য, অর্ধসত্য এবং মিথ্যা, এইটা কিন্তু খুব চলছে আমি মনে করি। যেমন বাংলাদেশ সরকার এই ইস্যুতে প্রকৃত সত্য স্বীকার করছে না, আমাদের যে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট তারা প্রকৃত সত্য স্বীকার করতে খুব ভয় পায়, কারণ তাদের আন্তর্জাতিক ভাবক্ষুণ্ণ হবে। আবার ভারতীয় শাসক এবং মদপুষ্ট মিডিয়া তারা অর্ধসত্য বলে বেড়ায়, কেন?
কারণ বাংলাদেশের আক্রান্ত হলে তাদের রাজনীতিটা ওখানে সফল করা যাবে। এখানে এখানে বলি, যখন তুমি যে কথাটা বললে ঠিক একই কাণ্ড কিন্তু ভারতেও হয়। যখন ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় তখন কিন্তু আন্তর্জাতিক মিডিয়া যখন কোনো প্রশ্ন রাখে, আমাদের প্রধানমন্ত্রীর কাছেও রাখেন, তিনি কিন্তু সেখানে সেটা এড়িয়ে যান এবং প্রেস কনফারেন্স করেন না, তিনি কিন্তু মুখে কুলু পেটে রাখেন। এখানে কিন্তু কোনো, আমার মনে হয়, শাসকের চরিত্রে কোনো তফাৎ নেই। হ্যাঁ, এখন এখন দেখতে পাচ্ছি আপনার কথা একেবারে শেষ, মানে আপনার শেষটা আমি বলি, সেটা হচ্ছে কি আমাদের দুই দেশই উগ্র জাতীয়তাবাদ প্রবণতা এখন ভয়ানক এবং মারাত্মক রূপ নিয়েছে। এবং উগ্র জাতীয়তাবাদ, আমি একজন যোগাযোগ শিক্ষক হিসেবে মনে করি এটা একটা ভয়ানক জিনিস। আর এই বোধটা মানুষের মধ্যে স্বাভাবিক বুদ্ধি চৈতন্যবোধকে নষ্ট করে দেয়। এবং উগ্র জাতীয়তাবাদের সাথে মিশেছে যখন ধর্মীয় শ্রেষ্ঠত্ববাদ, তখন জাতীয়তাবাদ আর ধর্মীয় শ্রেষ্ঠত্ববাদের ফলে একটা দেশের বহুত্ববাদ বা ইনক্লুসিভনেস নষ্ট হয়ে যায়। বাংলাদেশ আর ভারত দুটি দেশে এখন দুটি ভাবে প্রাবল্যে হাঁটছে। আমি মনে করি যে এর জন্য 8 আনা দায়ী হচ্ছে, মানে 8 আনা থেকে 4 আনা দোষ দেবো আমি আমাদের বিগত সরকারকে, যারা ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি হেঁটেছিল। বাকি 4 আনা দোষ দেবো আমি বর্তমান সরকারকে, যারা উগ্র ভারত বিরোধী রাজনৈতিক বার্তাকে একটা পপুলিস্ট শাসনের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন ভারত বিরোধী বললেই জনপ্রিয় হয়ে যাবেন আপনি, বাংলাদেশে এখন ভারত বিরোধী কথা বললেই কিন্তু আপনি বাংলাদেশ প্রেমী হয়ে যাবেন। একটা সময় আমি পাকিস্তান বিরোধী কথা বললেই আমি মুক্তিযুদ্ধের পক্ষ প্রমাণিত হইতাম, এখন ভারত বিরোধী কথা বললে আপনি অনেক জনপ্রিয় হবেন। এবং এই যে সমাজকে অসহিষ্ণু করে দিচ্ছে, এটার দায় কিন্তু বাংলাদেশ সরকার, বর্তমান সরকার এড়াতে পারে না। আর বাকি 8 আনার মধ্যে 6 আনা দোষ দিব আমি ভারতীয় শাসক দলকে, যারা আসলে পরোক্ষভাবে উস্কাই, আর যারা মনে করে যে আসলে বাংলাদেশ একটা স্বাধীন দেশ না, তার বরঞ্চ ভারতের একটা অঙ্গরাজ্য। আর বাকি 2 আনা দেশের মধ্যে আমি সমানভাবে দোষ দিব যে ভারত এবং বাংলাদেশের বাম প্রগতিশীল সেকুলার শান্তিকামী মানুষদের, যারা গত 20 থেকে 25 বছর ধরে এই দুই দেশেই একটা সহনশীল সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যোগ্য সরকার নির্বাচন করতে পারেনি। আমি মনে করি আমাদেরই দোষ, জনগণের দোষ। আমরা কাদের দ্বারা শাসিত হব, তাদেরকে নির্বাচন করার মতো মেধা, দক্ষতা, যোগ্যতা, ধৈর্য কোনোটাই আসলে আমাদের না। সে কারণে আমাদের মাথার উপর কখনো চেপে বসে ফ্যাসিস্ট সরকার, কখনো চেপে বসে মৌলবাদী সরকার। সেটা ইসলামী মৌলবাদী হতে পারে, সেটা উগ্র হিন্দুত্ববাদী মৌলবাদী হতে পারে। ঠিক।